ওকে। গতকালকে আমরা ইসোফেজিয়াল ডিজঅর্ডার শেষ করছি। আজকে আমরা শুরু করব সেটা হলো গ্যাস্ট্রিক ডিজঅর্ডার যেগুলো আছে, অর্থাৎ স্টোমাকের ডিজঅর্ডার যেগুলো আছে। স্টোমাকের ডিজঅর্ডারের মধ্যে সবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো গ্যাস্ট্রাইটিস। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আর ক্রনিক গ্যাস্ট্রাইটিস দুইটা। এখান থেকে পরীক্ষা কি আসে? এখান থেকে পরীক্ষায় আসে ডায়াগনোসিস। এখান থেকে পরীক্ষায় ডায়াগনোসিস আসবে, রিস্ক ফ্যাক্টর আসবে। তেমন কিছু আসে না, আর বেশি কিছু আসে না। অ্যাকুট গ্যাস্ট্রাইটিস এর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আপনাকে কি নিয়ে আসবে? আপার অ্যাবডোমিনাল পেইন, এবং আপনাকে কয়েকটা রিস্ক ফ্যাক্টরের কথা বলবে। এপিগ্যাস্ট্রিক পেইন এবং এই রিস্ক ফ্যাক্টরের কথা যখন বলবে তখন আপনাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করবে, বলবেন অ্যাকুট গ্যাস্ট্রাইটিস। আরেকটা কথা যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হলো প্যাথোজেনেসিস, কেন হবে এটা। গ্যাস্ট্রাইটিস এর মধ্যে এটা আমরা যেটা জানি, গ্যাস্ট্রাইটিস হওয়ার মেইন কারণ হলো গ্যাস্ট্রিক প্রোটেকশন, অর্থাৎ স্টোমাকে আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করি সেটার এগেনস্টে আমাদের প্রোটেকশন দরকার। সেটা হলো গ্যাস্ট্রিক মিউকোসা। এই গ্যাস্ট্রিক মিউকোসার প্রোটেকশনটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, আমরা অ্যাকুট গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করতে পারি। এনএসআইডি তে সেই প্রোটেকশন নষ্ট হওয়ার কারণ কি? আমরা জানি এনএসআইডি এর কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে গেলে গ্যাস্ট্রিক মিউকোসাল ব্লাড ফ্লো কমে যায়। গ্যাস্ট্রিক মিউকোসাল ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে অনেকগুলো মেকানিজম। গ্যাস্ট্রিক মিউকোসাল ব্লাড ফ্লো কমে গেলে নাম্বার ওয়ান, যেই অ্যাসিডটা এখানে ঢুকতেছে সেটাকে ক্লিয়ার করতে পারি না। গ্যাস্ট্রিক মিউকোসাল ব্লাড ফ্লো কমে গেলে অ্যাসিড নিউট্রালাইজ করার জন্য এই মিউকোসার মধ্যে আমরা বাইকার্বনেট সিক্রেশন করি, সেটা করতে পারি না। এবং টুকটাক যখন মিউকোসাল ইনজুরি হয় তখন সেটাকে আমরা রিজেনারেট করতে পারি না। বার্ন হওয়ার কারণে কি করে? আলসার হয়। বার্ন হলে যে গ্যাস্ট্রাইটিস হয় অথবা আলসার হয়ে যায়, সেটাকে আমরা বলবো কার্লিং আলসার। এটার কারণ হলো হাইপোভলিমিয়া কারণে মিউকোসাল ইস্কেমিয়া। ব্রেন ইনজুরি হলে কেন হয়? ব্রেন ইনজুরি হলে ইন্টাক্রেনিয়াল প্রেশার বৃদ্ধি পায়, আর ইন্টাক্রেনিয়াল প্রেশার বৃদ্ধি পেলে ভেগাল স্টিমুলেশন হয়। আর ভেগাল স্টিমুলেশন হওয়া মানে হলো অ্যাসিটাইলকোলিন রিলিজ পেয়ে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন হওয়া। এটা অ্যানাদার মেকানিজম গ্যাস্ট্রিক অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের। সো আপনাকে যেটা জানতে হবে, আপনাকে সিনারিও গুলো বুঝতে হবে কখন কি নিয়ে আসতেছে। একটা পেশেন্টের বার্ন হয়েছে, এখন নিয়ে আসছে আপার অ্যাবডোমিনাল পেইন। একটা পেশেন্ট আর্থ্রাইটিসে ভুগতেছে অনেকদিন ধরে, সে এনএসআইডি ইউজ করে, আজকে নিয়ে আসছে আপার অ্যাবডোমিনাল পেইন। একটা পেশেন্টের ব্রেন ইনজুরি, হেড ইনজুরি হয়েছে, আজকে সে নিয়ে আসছে আপার অ্যাবডোমিনাল পেইন। তখন আমরা যেন অ্যাকুট গ্যাস্ট্রাইটিস এই কথাটা চিন্তা করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। দুটো বইয়ের যে কোনো একটা বই থেকে পড়লেই চলে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু গ্যাস্ট্রোএন্টারোলজিতে দেখা যাচ্ছে যে ফার্স্ট এড এর প্যাথোলজি পোর্শনটা অত বেশি এন্ডিস্ট না, দ্যাটস ওয়াই আমি বলবো অবশ্যই অবশ্যই প্যাথোমাটাকে একটু সাথে রাখতে, কেমন? সো অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আমরা আবার প্যাথোমাতে একটু দেখে ফেলতেছি। ঠিক একই কথা আমি যেটা বললাম সেটা হলো প্রোটেকশন, মিউকোসাল ডিফেন্স মেকানিজমটা যদি নষ্ট হয়ে যায়, সেটা বার্নের জন্য হতে পারে, এনএসআইডির জন্য হতে পারে, হেভি অ্যালকোহল কনজাম্পশনের জন্য কেন হবে? হেভি অ্যালকোহল কনজাম্পশনের জন্য হবে ডিরেক্ট মিউকোসাল ইনজুরি। অ্যালকোহল ডিরেক্ট ইনজুরি করতে পারে, ডিরেক্ট মিউকোসাল ইরিটেশন, ডিরেক্ট গ্যাস্ট্রিক মিউকোসাল ইরিটেশন। কেমোথেরাপি হলে কেন হবে? আমরা জানি কেমোথেরাপির কাজ হলো সেল ডিভিশন কমায় দেওয়া। কেমোথেরাপির কাজ হলো কোনো সেলের ডিভিশন কমায় দেওয়া, সেল ডিভিশন কমায় দেওয়া। সেল ডিভিশন যদি কমে যায় তাহলে মিউকোসাল রিজেনারেশন ক্যাপাসিটি কমে যাবে। মিউকোসাল রিজেনারেটিভ ক্যাপাসিটি সেটা কমে যাবে। বাকি দুটো বলা হয়েছে। পুরোপুরি প্যাথোজেনেসিস এখানে বলে দিল, অ্যাসিড ড্যামেজ রেজাল্ট ইন দ্য সুপারফিশিয়াল ইনফ্লামেশন। ইরোশন, আপনাকে এটা জিজ্ঞেস করা হবে ইরোশন এবং আলসারেশনের মধ্যে পার্থক্য কি। যদি সুপারফিশিয়াল এপিথেলিয়ামটা যদি শুধুমাত্র চলে যায় সেটাকে আমরা বলবো ইরোশন। আর লস অফ মিউকোসাল লেয়ার, আমরা জানি মিউকোসার মধ্যে কি কি লেয়ার ছিল। প্রথমে ছিল সারফেস এপিথেলিয়াম, তারপরে ল্যামিনা প্রোপ্রিয়া, তারপরে মাস্কুলারিস মিউকোসা, তার নিচে হলো সাবমিউকোসা। শুধুমাত্র এপিথেলিয়াম যদি চলে যায় তাহলে আমরা এটাকে বলবো ইরোশন। আর যদি একেবারে মাস্কুলারিস মিউকোসা লেয়ার পর্যন্ত চলে যায়, অর্থাৎ সাব মিউকোসাকে টাচ করে ফেলছে, মিউকোসা ফুল থিকনেস চলে গেছে, আই মিন সারফেস এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া, মাস্কুলারিস মিউকোসা, তখন আমরা বলবো সেটা আলসার। এটা নিয়ে আমি একটা প্রশ্ন দেখছিলাম ই ওয়ার্ল্ডে, আলসার এবং ইরোশনের মধ্যে পার্থক্য করতে হবে। এখন আমরা পড়বো ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ক্রনিক গ্যাস্ট্রাইটিস দুই রকম হয়।
ক্রনিক গ্যাস্ট্রাইটিস দুই রকম হবে, ঠিক আছে? একটা হলো ক্রনিক অটোইমিউন গ্যাস্ট্রাইটিস এবং আরেকটা হলো ক্রনিক এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিস। এইচ পাইলোরি একটা ডিফারেন্ট জিনিস। এইচ পাইলোরি রিলেটেড পড়াশোনা অনেক বেশি, অনেক বেশি মানে অন্যদের তুলনায় বেশি, কিন্তু বেসিক্যালি খুব বেশি না। এইচ পাইলোরি দিয়ে কি কি হতে পারে, এইচ পাইলোরি দিয়ে কিভাবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হলো, অথবা এইচ পাইলোরি দিয়ে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয়, এটা আমরা জানবো। সে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হওয়ার পর এখান থেকে কি করে পিইউডি হয়, পেপটিক আলসার ডিজিজ হয়, সেটা জানতে হবে। পেপটিক আলসার ডিজিজ ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে কি করে হয়, সেটার মেকানিজম একরকম, এবং সেটা গ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিজিজ অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার কি করে হয়, স্টোমাকে কি করে পেপটিক আলসার ডিজিজ হয় সেই একই ব্যাকটেরিয়া দিয়ে, সেটার একটা মেকানিজম আছে। যেহেতু এটা ক্রনিক ইনফ্লামেশনের পরবর্তী রেজাল্ট কি বলেন তো? লিম্ফোমা আমরা বলছিলাম, তাহলে এটার সাথে লিম্ফোমার একটা রিস্ক আছে। ক্রনিক ইনফ্লামেশনের সাথে লিম্ফোমার রিস্ক আছে, এবং ফর আননোন রিজন এখানে ক্রনিক ইনফ্লামেশনের সাথে অ্যাডেনোকার্সিনোমারও রিস্ক আছে। তো এগুলো হলো এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার। আপনাকে অনেকভাবে কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হবে যে একটা পেশেন্ট এইচ পাইলোরি ট্রিটমেন্ট করতে চাচ্ছে না, তাহলে আপনি কি বলে বুঝাবেন? তাকে বুঝাতে হবে আপনার লং টার্ম আউটকাম কিন্তু খুব খারাপ, অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, লিম্ফোমা হতে পারে, সো ট্রিটমেন্ট করা দরকার। আপনাকে যদি বলে একটা পেশেন্ট লং টার্ম এইচ পাইলোরি তে সাফার করতেছে, এখন সে তার যে সিমটম এটা অনুযায়ী আমরা বায়োপসি করছি আলসার থেকে, ডায়াগনোসিস হচ্ছে লিম্ফোমা। ডায়াগনোসিস হচ্ছে লিম্ফোমা, যে লিম্ফোমাটা এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? যার এই এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড লিম্ফোমাটা হলো, তাকে এখন আমরা ট্রিটমেন্ট কি নিব? তার ক্ষেত্রে সেই ট্রিটমেন্ট হলো ট্রিপল থেরাপি। লিম্ফোমার ক্ষেত্রেও তার ট্রিটমেন্ট হলো ট্রিপল থেরাপি, ঠিক আছে? অর্থাৎ আর্লি স্টেজে এই ট্রিপল থেরাপি দিলেই এটা রিভার্স হয়ে যায়। কোথায় ছিলাম আমরা? আচ্ছা, এখন আমরা গ্যাস্ট্রাইটিস গুলো পড়বো, ঠিক আছে? গ্যাস্ট্রাইটিস গুলো থেকে আমরা কিভাবে পড়বো? সেম, এখান থেকে আপনাকে প্যাথোজেনেসিস আসবে আর ডায়াগনোসিস আসবে। আসেন প্যাথোজেনেসিসটা পড়া শুরু করি। প্রথম কথা যেটা, সেটা হলো অটোইমিউনোগ্যাস্ট্রাইটিস। অটোইমিউনোগ্যাস্ট্রাইটিস মানে কি? অটোইমিউনো ডিস্ট্রাকশন। এই অটোইমিউনো ডিস্ট্রাকশন কথাগুলো যখন আসবে, তখন আমরা যদি পসিবল হয় জানার এটা কি সেল মিডিয়েটেড ইমিউনিটি নাকি হিউমোডাল ইমিউনিটি, সেটা আমরা জানবো। যদিও এখানে অটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে, আমরা দেখবো যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের প্রতি অটো অ্যান্টিবডি প্রডিউস হয়েছে, বাট মেইন ডিজিজটা হয় সেল মেডিয়েটেড ইমিউনিটি দিয়ে। মেইন ডিজিজটা হবে সেল মেডিয়েটেড ইমিউনিটি দিয়ে। যখন সেল মেডিয়েটেড ইমিউনিটির কথা বলা হবে, তখন টি হেল্পার সেল এবং টি হেল্পার সেলের মধ্যে TH1 সেল, এই কথাগুলোর জন্য আমরা কোরিলেট করতে পারি খুব সাথে সাথে। সো দেখেন, এই কথাটা আমি যেটা বললাম সেটাই, যে সেল মেডিয়েটেড ইমিউনিটি দুইটা কম্পোনেন্টই থাকে, সেল মেডিয়েটেড ইমিউনিটি কম্পোনেন্টও আছে এবং হিউম্যাডাল ইমিউনিটি কম্পোনেন্টও আছে, কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি কম্পোনেন্টটা বেশি প্রমিনেন্ট সেলগুলো ডিস্ট্রাকশন হওয়ার জন্য, অর্থাৎ এই ডিজিজটা প্রডিউস করার জন্য। আর ওই যে বললাম হিউম্যাডাল ইমিউনিটিও কিছুটা অ্যাক্টিভ, সেই হিউম্যাডাল ইমিউনিটির কারণে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, সেই অ্যান্টিবডিটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো, ডিজিজটা ডায়াগনোসিসের জন্য হেল্প হয়। ঠিক এরকম একটা জিনিস আমরা হাসিমতো থাইরয়েডাইটিসে পড়ছি, যে তার গ্ল্যান্ড ডিস্ট্রাকশনটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি দিয়ে, কিন্তু আমরা কিছু অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিও প্রেজেন্ট পাচ্ছি। ঠিক একই রকম এখানেও সেম কথা, আমরা অ্যান্টিবডি প্রেজেন্ট পাচ্ছি প্যারাইটাল সেলের এগেইনস্টে, ইন্টেনসিভ ফ্যাক্টরের এগেইনস্টে, এটা ডায়াগনোসিসের জন্য কাজে দেবে। বা ডিজিজটা মেইন প্যাথোজেনেসিস হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি দিয়ে, দ্যাটস ওয়াই দিস ইজ টাইপ 4 হাইপার সেনসিটিভিটি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে চলে আসি। ক্লিনিক্যাল ফিচারের হবে কি? অ্যাট্রফি অফ দ্য মিউকোসা উইথ ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া। এটা কেন হবে অ্যাট্রফি অফ দ্য মিউকোসা উইথ ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া? এই সেল মেডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে তার প্যারাইটাল সেল ড্যামেজ হয়ে যাবে। তার প্যারাইটাল সেল যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে তার হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে নাকি আসবে না? তার প্যারাইটাল সেলের পরিমাণ যদি কমে যায়, তাহলে তার হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে না, গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে না। গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি না আসে, তাহলে গ্যাস্ট্রিক পিএইচ বেড়ে যাবে। আমি যদি আপনাকে কম্পেয়ার করতে বলি স্টোমাকের পিএইচ আর ইন্টেস্টাইনের পিএইচ, কোনটা বেশি কোনটা কম, আপনারা সবাই বলবেন ইন্টেস্টাইনের পিএইচ বেশি, গ্যাস্ট্রিক পিএইচ কম। কিন্তু দুজনের এপিথেলিয়াম কিন্তু একই রকম, দুজনের এপিথেলিয়ামের দুজনের কি কলামনার এপিথেলিয়াম, কিন্তু কলামনার হলেও দুজনের মধ্যে ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স আছে, গ্যাস্ট্রিক কলামনার আর হলো ইন্টেস্টাইনাল কলামনার। যখন আমরা দেখব স্টোমাকের পিএইচ বেড়ে গেছে, আই মিন অ্যাসিড কমে গেছে, অ্যাসিড কমে যাওয়া মানে মোর লাইকলি টু দা ইন্টেস্টিনাল এনভায়রনমেন্ট, গ্যাস্ট্রিক এনভায়রনমেন্ট না, এখন এটা মনে হচ্ছে ইন্টেস্টিনাল এনভায়রনমেন্ট।
ইন্টেস্টিনাল এনভায়রনমেন্ট চলে আসার কারণে আমরা সেখানে পাবো ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। এই ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া হয়েছে বুঝবো কি করে? প্রেজেন্স অফ দ্য গবলেট সেল। গবলেট সেল তো স্টোমাকে থাকার কথা না, গবলেট সেল ইন্টেস্টাইনে থাকে। সো যখন গবলেট সেল চলে আসবে তখন আমরা ধরে নিব এখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়েছে। মেটাপ্লাসিয়া হলে সমস্যা কোথায়? মেটাপ্লাসিয়া হলে তার পরবর্তী সমস্যা হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা। তাহলে কি আমি বলতে চাচ্ছি যে এই অটোইমিউন গ্যাস্ট্রাইটিস যাদের হবে তাদের গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার রিস্ক বেশি? হ্যাঁ, অ্যান্সার হলো সেটাই। প্যারেটাল সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তার অ্যাক্লোরোহাইড্রা হবে। অ্যাক্লোরোহাইড্রা যদি হয় তাহলে তার সিরাম গ্যাস্ট্রিন লেভেল বেড়ে যাবে এবং অ্যান্ট্রাল জি সেল হাইপারপ্লাসিয়া হবে। তো এগুলো সেন্স মেক করে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমরা জানি জি সেল থেকে যে গ্যাস্ট্রিন রিলিজ হয় তার কাজ হলো গ্যাস্ট্রিক এইচসিএল রিলিজ করা, এবং এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? তার উপরে নেগেটিভ ফিডব্যাক এক্সার্ট করে। সো যদি অ্যাসিড না আসে তাহলে নেগেটিভ ফিডব্যাক কমে যাবে, তাহলে জি সেলের প্রতি স্টিমুলেশন বেড়ে যাবে, জি সেল হাইপারপ্লাসিয়া হবে, সিরাম গ্যাস্ট্রিন বেড়ে যাবে। ঠিক সেম জিনিসটা আমরা একটা পেশেন্ট যে কিনা ক্রনিক পিপি এর উপরে আছে, যে অনেকদিন ধরে পিপিআই খাচ্ছে, তার ক্ষেত্রে আমরা পাবো যে পিপিআই খাচ্ছে, পিপিআই খাওয়ার কারণে তার অ্যাক্লোরহাইড্রা অ্যাসিড সাপ্রেশন করে রাখছি, অ্যাসিড সাপ্রেশন করে রাখার জন্য তার ইনক্রিজড গ্যাস্ট্রিন লেভেল, অ্যান্ট্রাল জি সেল হাইপারপ্লাসিয়া হতে পারে। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো আপনারা সবাই বুঝছেন। এখন এই যে তার সিরাম গ্যাস্ট্রিন লেভেল বেশি এবং একই সাথে তার গ্যাস্ট্রাইটিস, তাহলে সিরাম গ্যাস্ট্রিন লেভেল বেশি, এই সিরাম গ্যাস্ট্রিন লেভেলটা যে বেশি, এটাকে আমরা আলাদা করবো জলিঞ্জার এলিংসন সিনড্রোম থেকে। কিভাবে আলাদা করতে পারবো এটা আমরা? সো সিরাম গ্যাস্ট্রিন লেভেল বেশি, এটা হতে পারে জলিঞ্জার এলিংসন সিনড্রোম, অর্থাৎ গ্যাস্ট্রিনোমা, গ্যাস্ট্রিন প্রোডিউসিং টিউমার, গ্যাস্ট্রিনোমা, গ্যাস্ট্রিন প্রোডিউসিং টিউমার। হ্যাঁ, আর হতে পারে সেটা ক্রনিক পিপিআই ইউজার, হতে পারে সেটা অটোইমিউনোগ্যাস্ট্রাইটিস, অটোইমিউনোগ্যাস্ট্রাইটিস। তাহলে আমরা এটা দিয়ে আলাদা করব কি দিয়ে? এটাকে আলাদা করবো আমরা সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট দিয়ে। রাইট, আপনারা যারা যারা এই অ্যান্সার গুলো দিচ্ছেন, ধন্যবাদ। এই দুইটাকে আলাদা করতে পারবো আমরা সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট দিয়ে। সো এই পেশেন্ট গুলোকে যদি আমরা সিক্রেটিন ইনফিউশন করি, সিক্রেটিন ইনফিউশন করার পরে যদি আমরা পুনরায় মেজারমেন্ট করি প্লাজমাতে, দেখবো জলিঞ্জার এলিংসন সিনড্রোম সে আর ডাউন হয় নাই, বরং কিছুটা বেড়ে গেছে তার সিরাম গ্যাস্ট্রিন লেভেল, কিন্তু এটা কমে যাওয়ার কথা নর্মালি। আর সিরাম কি বলে, সিক্রেটিন ইনফিউশন করার পরে এই পেশেন্ট গুলোর যাদের কিনা পিপিআই এবং অটোইমিউনো গ্যাস্ট্রাইটিসের জন্য সিরাম গ্যাস্ট্রিন লেভেল, তাদের মধ্যে আমরা দেখবো যে হ্যাঁ, গ্যাস্ট্রিন লেভেল এখন কমে গেছে। সিক্রেটিন দেওয়ার পরে যদি গ্যাস্ট্রিন কমে যায় তাহলে এটা অটোইমিউনো গ্যাস্ট্রাইটিস এবং পিপিআই ইনডিউসড। সিক্রেটিন দেওয়ার পরে যদি সেই গ্যাস্ট্রিন না কমে অথবা বেশি বেড়ে যায় তাহলে সেটা জলিঞ্জার এলিংসন সিনড্রোম। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। এই পেশেন্টের ক্ষেত্রে প্যারেটাল সেল ড্যামেজ হয়ে যাওয়া মানে কি ইন্টেনসিভ ফ্যাক্টর আসবে না? তাহলে ইন্টেনসিভ ফ্যাক্টর আসবে না, তাহলে আমরা বলবো ল্যাক অফ ইন্টেনসিভ ফ্যাক্টর, এবং সেটার জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আপনারা জানেন ইন্টেনসিভ ফ্যাক্টর ইজ এসেনশিয়াল ফর ভিটামিন বি12 অ্যাবজর্পশন ইন দ্য টার্মিনাল ইলিয়াম। ইনক্রিজ রিস্ক ফর দ্য গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা, একটু আগে আমি কথাটা বললাম, কারণ যেখানে মেটাপ্লাসিয়া আছে সেখানে অ্যাডেনোকার্সিনোমা হতে পারে এবং সেটা হবে ইন্টেস্টাইনাল টাইপ। আমরা জানি গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা দুই রকম, একটা হলো ডিফিউজ আর একটা হলো ইন্টেস্টাইনাল ভ্যারাইটি। ইন্টেস্টাইনাল ভ্যারাইটি থেকে কোনটাকে বলবো? যেখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া থেকে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করছে সেটাকে আমরা বলবো ইন্টেস্টিনাল ভ্যারাইটি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আচ্ছা, বাংলাদেশে নাকি নেটওয়ার্ক ডাউন করে দিছে। হ্যাঁ, আপনাদের বাংলাদেশ থেকে যারা অ্যাটেন্ড করতেছেন তাদের কি শুনতে সমস্যা হচ্ছে? যাদের ওয়াইফাই আছে তাদের সমস্যা হওয়ার কথা না। মারিয়া জাহান, আপনার কি ওয়াইফাই? এমনি, হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হিউজ পরিমাণ অ্যাবসেন্ট। ওকে, কোথায় ছিলাম আমরা? ক্রনিক গ্যাস্ট্রাইটিস ফার্স্ট এড থেকে পড়ে ফেলার কথা বলতেছি আমি একই সাথে। তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস সেটা হলো মিউকোসাল ইনফ্লামেশন অফেন লিডিং টু দ্য অ্যাট্রোফি হাইপোক্লোরোহাইড্রা, মানে বা অ্যাক্লোরোহাইড্রা যেটাই বলেন না কেন, রেজাল্টিং হাইপারগ্যাস্ট্রিনেমিয়া। ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া পাওয়া যাবে, গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড হতে পারে, সেটা হলো মোস্ট কমন ইনক্রিজ রিস্ক অফ দ্য পেপটিক আলসার ডিজিজ, ম্যাল লিম্ফোমা। ম্যাল লিম্ফোমা অর্থাৎ আমি বলছিলাম এক্সট্রা গ্ল্যান্ডুলার লিম্ফোমা হবে, সেটা হলো ম্যাল্ট ভ্যারাইটি। ঠিক আছে, ম্যাল্ট ভ্যারাইটি কেন? ম্যাল্ট ভ্যারাইটি এখানে
জিআইটি তে এটা মেল্ট ভ্যারাইটি আমরা বলতেছি কেন? মেল্ট মানে কি? মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এই জন্য আমরা এটাকে মেল্ট বলতেছি। আর এটার ক্ষেত্রে অটো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে প্যারাইটাল সেলের এগেইনস্টে এবং ইনটেনসিভ ফ্যাক্টরের এগেইনস্টে। এখানে প্যাথোজেনেসিস নিয়ে তেমন কিছু বলে নাই, আশা করি বুঝতে পারছেন, এগুলো অ্যাড করতে হবে। ইনক্রিজ রিস্ক অফ দ্য পার্নিশাস অ্যানিমিয়া। এই দুইজনকে আলাদা করার আরো অনেক উপায় আছে, অনেক উপায় আছে, তবে দুইজনের ক্ষেত্রে অ্যাক্লোরহাইড্রা হতে পারে। দুইজনের ক্ষেত্রে কমন ফিচার কি? দুইজনের ক্ষেত্রে অ্যাক্লোরহাইড্রা হতে পারে। দুইজনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি? ইনিশিয়াল ইনসাইট হবে বডি এবং ফান্ডাসে, ইনিশিয়াল ইনসাল্ট হবে অ্যান্ট্রামে, এবং বডি এবং ফান্ডাসকে সে এফেক্ট করবে না। বডি এবং ফান্ডাসকে এফেক্ট না করলেও সে অ্যাক্লোরহাইড্রা কি করে করবে, অর্থাৎ এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রাইটিস কি করে অ্যাক্লোরহাইড্রা করবে? আপনাদের কারো কোনো আইডিয়া আছে? আমরা আজকে বললাম যে কি বলে, এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রাইটিস এবং অটোইমিউন গ্যাস্ট্রাইটিস দুইজনের কিছু কমন ফিচার আছে, যেমন কমন ফিচার গুলো প্রথমে লিখে দেওয়া আছে। সোমাটোস্ট্যাটিন ডিক্রিজ করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যাবে। একটা কথা বলি, মাইন্ড করিয়েন না, এই যে এখন যে ভুল একটা অ্যান্সার দিলেন, এই ভুল অ্যান্সারটার কারণ কি জানেন? সম্পূর্ণ ফ্লো চার্ট কমপ্লিট না করা। যখন আমরা কোনো একটা জিনিস পড়বো, কোনো একটা জিনিস নিজে নিজে পড়বো অথবা চিন্তা করব, তখন আমরা অনেকরকম ফ্লো চার্ট করি না? যেমন এই যে আপনি বললেন সোমাটোস্ট্যাটিন ডিক্রিজ করলো, সোমাটোস্ট্যাটিন ডিক্রিজ করলে এই কথাটা বলে আমরা চুপচাপ থাকবো না কখনোই। নিজে নিজে যখন পড়বো আমরা এটাকে কন্টিনিউ করবো, কন্টিনিউ করবো, কন্টিনিউ করবো, দেখবো কোথায় যেয়ে থাকে। তাহলে আমাদের এই টাইপের ভুলগুলো কমে আসবে, ঠিক আছে? কারণ এটা একেবারে মানে খুব সিলি মিস্টেক হয়েছে, এই সিলি মিস্টেক গুলো কমে যাবে। হ্যাঁ, কিছু মনে করেন না প্লিজ, এটা আমি ভালোর জন্যই বলছি। তাহলে আসেন, এইচ পাইলোরি যদি হয় তাহলে কি হতে পারে? এইচ পাইলোরি ইনিশিয়ালি এফেক্ট করবে অ্যান্ট্রামে, ইনিশিয়ালি সে এফেক্ট করবে গ্যাস্ট্রিক অ্যান্ট্রামে। তাহলে গ্যাস্ট্রিক অ্যান্ট্রামে সে এফেক্ট করলো, গ্যাস্ট্রিক অ্যান্ট্রামে যখন এফেক্ট করবে তখনও পর্যন্ত তার গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশন নর্মাল থাকবে, তখনও পর্যন্ত গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশন নর্মাল থাকবে। অ্যান্ট্রামে আছে বলে যে সে প্রোগ্রেস করবে না, ব্যাপারটা এরকম কিছু না, সে অবশ্যই প্রোগ্রেস করবে। সে পরবর্তীতে প্রোগ্রেসিভলি ইনভলভ করবে ফান্ডাসকে, বডিকে। যখন সে প্রোগ্রেসিভলি ফান্ডাস এবং বডিকে ইনভলভ করবে, তখন এই গ্যাস্ট্রিক মিউকোসাল ইনফ্লামেশনের জন্য প্যারাইটাল সেল ড্যামেজ হবে। গ্যাস্ট্রিক মিউকোসাল ইনফ্লামেশনের জন্য প্যারাইটাল সেল ড্যামেজ হবে। আর যখন এই প্যারাইটাল সেল ড্যামেজ হবে, তখন আমরা দেখবো এই পেশেন্টের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমে গেছে। আর যে পেশেন্টের ক্ষেত্রে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, তার ক্ষেত্রে শুরুই হবে ফান্ডাস এবং বডি দিয়ে, এবং তার ক্ষেত্রে শুরুই হবে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড রিডাকশন দিয়ে। তো দুইজনের ক্ষেত্রে কি করে এটা হতে পারে আমরা সেটা দেখলাম। আর কি পড়বো এখান থেকে? পড়ার আর কিছু দেখতেছেন? দেখি ফার্স্টে প্যাথোমাটাকে আর একটু দেখি, চেক করে। ক্রনিক এইচ পাইলোরি, ওকে, এনাফ, এতটুকু পড়লেই চলবে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ থেকে আপনাকে প্যাথোজেনেসিস জানা লাগবে, যে পেপটিক আলসার ডিজিজ কেন হবে। আপনাদেরকে যদি কোনো একটা পেশেন্টকে বলা হয় যে ডিউডেনামের ফার্স্ট পার্টে তার এইচ পাইলোরি ইনফেকশন, ডিউডেনামের ফার্স্ট পার্টে তার, সরি, এইচ পাইলোরি না, ডিউডেনামের ফার্স্ট পার্টে তার পেপটিক আলসার ডিজিজ হয়েছে, এই পেশেন্ট এনএসআইডি খায়, এই পেশেন্ট স্মোকার, এটা পেশেন্ট প্রোফাইল। এটা আপনাকে বলবে যে এটা পেশেন্ট প্রোফাইল হলো এটা। কি পেশেন্ট প্রোফাইল? সেই স্মোকার, সে এনএসআইডি খায়। সেই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারে আপার অ্যাবডোমিনাল পেইন বললাম, এবং দেখলাম তার পেপটিক আলসার ডিজিজ আছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে। জিজ্ঞেস করা হবে এই পেশেন্টের জন্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর কোনটা। এই পেশেন্টের জন্য পেপটিক আলসার ডিজিজ হওয়ার বিগেস্ট রিস্ক ফ্যাক্টর কোনটা? এই পেশেন্টের জন্য স্মোকিং, কি বলে, পেপটিক আলসার ডিজিজ স্টিল নাও এই পেশেন্টের জন্য পেপটিক আলসার ডিজিজ হওয়ার বিগেস্ট রিস্ক ফ্যাক্টর এইচ পাইলোরি। আপনাদের কাছে কি, আপনারা কি আমাকে এই ব্যাপারে এনশিওর করতে পারবেন যে যে স্মোক করে, আমরা একই সাথে একটা পেশেন্টের অনেক কিছু থাকতে পারে এটা চিন্তা করি না, এটা যে এই এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করলে যেটা হয় আর কি, ঠিক আছে? যদিও ইউএসএমএলই অন্য যে কোনো পরীক্ষা থেকে এই এই বায়াস গুলো কম আছে ইউএসএমএলই তে,
বাট এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করলে এই সমস্যাগুলো হয়। আপনাকে জিজ্ঞেস করবে সিএলডি পেশেন্টের মৃত্যুর মোস্ট কমন কারণ কি? সিএলডি পেশেন্টের ডেথ। সিএলডি পেশেন্টের মারা যাওয়ার মোস্ট কমন কজ কি? সিএলডি পেশেন্টের ডেথের মোস্ট কমন কজ হলো ভেরিসিয়াল হেমোরেজ। তাহলে এই পেশেন্ট হার্ট ফেলিউরে মারা যাবে না কখনো। এই পেশেন্ট হেমোরেজিক স্ট্রোক হলে কখনো মারা যাবে না। এই পেশেন্ট ট্রাকের নিচে পড়লেও মারা যাবে না। মারা যেতে পারে, কেন মারা যাবে না? অর্থাৎ একটা পেশেন্টের ক্ষেত্রে সবসময় একটা না, অনেক কিছু তো থাকতে পারে। তাহলে আপনি কি আমাকে বলতে পারবেন যে যে পেশেন্ট স্মোক করে নিঃসন্দেহে তার এইচ পাইলোরি নেই? এইচ পাইলোরি থাকলে স্মোক করতো না, এরকম কিছু নাই। যে পেশেন্ট এনএসআইডি খায় তাকেও আপনি কিন্তু শিওর দিয়ে বলতে পারবেন না যে যেহেতু এনএসআইডি খায় সেহেতু এইচ পাইলোরি ইনফেকশন নাই। দেখেন কথাগুলো এরকম হাস্যকর মনে হয় না যে না এটা কি হয় নাকি? কি বলো তুমি এগুলো মাসুম? তাহলে আপনাকে প্রশ্নে যখন এই জিনিসগুলো বলবে তখন আপনাকে বায়াস্ট করবে। এগুলো বলার অর্থ আপনাকে বায়াস করতে যাচ্ছে। সো স্টিল নাও মোস্ট কমন কজ হলো এইচ পাইলোরি ইনফেকশন। যখন বলতেছে যে এইচ পাইলোরি ইনফেকশন মোর দেন 95%, এটা এই যে মোর দেন 95% এই কথাটা আমরা কত সিরিয়াসলি নিতে পারতেছি, কতটা সিরিয়াসলি নিতে পারতেছি সেটা দেখার জন্য তারা এভাবে ঘুরায় পেঁচে জিজ্ঞেস করবে। পেশেন্ট কোন দেশের কোন জায়গার দেখার বিষয় না, এবং ওটা বলবেও না আপনাকে। বাট দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর হলো এইচ পাইলোরি। যদি অপশনে এইচ পাইলোরি থাকে, অপশনে যদি এইচ পাইলোরি থাকে তাহলে এইচ পাইলোরি হবে এটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা বুঝবো যে এইচ পাইলোরি হলে কি করে গ্যাস্ট্রিক আলসারও হতে পারে, ডিউডেনাল আলসারও হতে পারে। এখন আমরা সেটা দেখব। এইচ পাইলোরির এই অ্যাকশনটা বোঝার জন্য আমাদের আবার সেই সোমাটোস্ট্যাটিনের ফাংশন জানতে হবে। সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন কোথা থেকে রিলিজ হয়? সোমাটোস্ট্যাটিন রিলিজ হয় গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম থেকে। গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম থেকে, অ্যান্ট্রাল পার্ট অফ দ্য গ্যাস্ট্রিক ইয়া থেকে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে। এখানে ডি সেল নামক একটা সেল আছে। এই সোমাটোস্ট্যাটিনের কাজ কি? এই সোমাটোস্ট্যাটিন ইনহিবিট করে, এখান থেকে রিলিজ হবে। রিলিজ হওয়ার পরে সে ইনহিবিট করবে ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন। গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন, সে গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশনকে ইনহিবিট করতে পারে। এই যে সে ইনহিবিট করতে পারে কিভাবে, কোন রিসেপ্টরের সাথে যুক্ত হয়? কলিসিস্টোকাইনিন বি ফ্যামিলি রিসেপ্টরের সাথে যুক্ত হয়। কলিসিস্টোকাইনিন বি ফ্যামিলি রিসেপ্টরের সাথে সে যুক্ত হয়। সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন সম্পর্কে আমরা এতটুকু জিনিস জানলাম। আমরা যদি গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ইনফ্লামেশন হয়, অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, এই অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসে সোমাটোস্ট্যাটিন প্রোডিউসিং যে সেলগুলো সেগুলোর ডিস্ট্রাকশন হয়ে যায়। অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসে সোমাটোস্ট্যাটিন প্রোডিউসিং সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। যখন এই সোমাটোস্ট্যাটিন প্রোডিউসিং সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে, তখন এই পেশেন্টের সোমাটোস্ট্যাটিন লেভেল কমে আসবে। যার এই সোমাটোস্ট্যাটিনটা নেই, সোমাটোস্ট্যাটিন না থাকার কারণে তার গ্যাস্ট্রিক এসিএল এর ইনহিবিশন নেই, ডিক্রিজ ইনহিবিশন। ইনহিবিশন নেই তাহলে স্টিমুলেশন, ডিক্রিজ ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন। সো গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশনকে আর ইনহিবিট করতে পারতেছি না। ইনহিবিট করতে না পারলে গ্যাস্ট্রিক এসিএল এর হাইপার সিক্রেশন, ইনক্রিজ গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন। এই গ্যাস্ট্রিক এসিএল এর সিক্রেশন যদি বেড়ে যায়, কে এফেক্টেড হবে? দুইটা অপশন দিলাম আপনাকে, একটা হলো স্টোমাক, আর একটা হলো ডিউডেনাম। আপনি কাকে বেশি এফেক্টেড করতে চান? আপনার কাছে কি মনে হয় কে বেশি এফেক্টেড হবে? কে বেশি এফেক্টেড হবে এটা অ্যান্সার দেওয়ার আগে আমরা চিন্তা করব কার প্রোটেকশন বেশি। হ্যাঁ গুড। তাহলে দেখেন গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন বেড়ে গেছে, তাই না? আমি কিন্তু অন্য কিচ্ছু বলি নাই, গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেকশন নিয়ে কোনো কমেন্ট করি নাই। আমরা শুধুমাত্র বলতেছি তার গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশনটা বেড়ে গেছে। এই গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন যে তার বেড়ে গেল, এটার জন্য আপনি কাকে ইনভলভ করবেন? তাহলে কাকে ইনভলভ করবো এটা বোঝার জন্য আমরা কি দেখবো, যে দুইজনের মধ্যে প্রোটেকশন কার আছে, যে লো পিএইচ এর প্রতি ভালো প্রোটেকশন কার আছে? লো পিএইচ এর প্রতি ভালো প্রোটেকশন আছে স্টোমাকের। এই লো পিএইচ অথবা হাই অ্যাসিডিটি এটার প্রতি প্রোটেকশন নাই কার? ডিউডেনামের। তাহলে পেশেন্টের ডেভেলপ করবে ডিউডেনাল আলসার।
দিস ইজ দ্য মেকানিজম কিভাবে এইচ পাইলোরি ইনফেকশনে ডিউডেনাল আলসার হয়। কিভাবে এইচ পাইলোরি ইনফেকশনে ডিউডেনাল আলসার হয়, তাহলে এইচ পাইলোরি ইনফেকশনে যখন ডিউডেনাল আলসার হবে তখন আমরা গ্যাস্ট্রিক এসিএল বেশি পাবো, তখন আমরা সোমাটোস্ট্যাটিন কম পাবো। এই কথাগুলো প্যাথোফিজিওলজিতে আসবে। তার গ্যাস্ট্রিক এসিএল এর পরিমাণ বেশি থাকবে এবং তার কি হবে ঘটনা, তার সোমাটোস্ট্যাটিন কম থাকবে। এটা কখন? এটা ডিউডেনাল আলসারে, এবং এটাই হলো মোস্ট কমন। এটা কেন মোস্ট কমন? কারণ দেখেন এন্টাল গ্যাস্ট্রাইটিস করার সাথে সাথে এটা সে করতে পারবে। আর এন্টাল গ্যাস্ট্রাইটিস দিস ইজ দ্য ফার্স্ট ম্যানিফেস্টেশন। এইচ পাইলোরি ইনফেকশন হলে সবার আগে সে এন্টাল গ্যাস্ট্রাইটিস করবে। আচ্ছা, কখনো কি এটা, তাহলে এটা গ্যাস্ট্রিক আলসার কি করে করবে? গ্যাস্ট্রিক আলসার করবে এটা টক্সিক ইফেক্ট। এই এইচ পাইলোরি তো সারা জীবন এন্ট্রামে পড়ে থাকবে না, তাই না? তাহলে এই এইচ পাইলোরি ইনফেকশনটা প্রোগ্রেস করবে। এই এইচ পাইলোরি ইনফেকশনটা যখন প্রোগ্রেস করে তখন হোল স্টোমাকে এফেক্ট করবে। প্যানগ্যাস্ট্রাইটিস, ঠিক আছে? হোল স্টোমাকে যখন সে এফেক্ট করবে তখন সেই ইনফ্লামেটরি সেল দিয়ে, সেই ইনফ্লামেশনের কারণে ইনফ্লামেটরি ড্যামেজ গুলো হবে কোথায়? ইনফ্লামেটরি ড্যামেজটা হবে গ্যাস্ট্রিক মিউকোসাতে। সেই ইনফ্লামেটরি ড্যামেজ গুলো যখন গ্যাস্ট্রিক মিউকোসাতে হবে, মোস্ট কমনলি সেটা প্রেজেন্ট করবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হিসেবে। তবে হ্যাঁ, মাইনরিটি অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে সেটা গ্যাস্ট্রিক আলসার হিসেবেও প্রেজেন্ট করতে পারে। আমরা এখানে কি প্রেজেন্ট পাবো? আমরা এখানে ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো প্রেজেন্ট পাবো। ক্রনিক ইনফ্লামেটরি সেল বলতে লিম্ফোসাইট, প্লাজমা সেল, এগুলো আমরা প্রেজেন্ট পাবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন যে একটা পেশেন্টের গ্যাস্ট্রিক আলসার হলো নাকি ডিউডেনাল আলসার হলো, এটা প্যাথোজেনেসিস কিসের উপরে ডিপেন্ড করে। এবং যেহেতু এটা প্রোগ্রেস করার সাথে জড়িত, তার মানে এটা বেশি কমন না। বেশি কমন হলো ডিউডেনাল আলসার, এবং এটার সাথে গ্যাস্ট্রিক এইচসিএল এর সম্পর্ক না, সম্পর্ক ইনফ্লামেশনের। এবং এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু দেখলাম গ্যাস্ট্রিক মিউকোসাতে ইনভলভ করে ফেলবে, কিছুটা ক্রনিক গ্যাস্ট্রাইটিস এর ভাবও থাকবে, তাহলে এই পেশেন্টের গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশন হয় ডিক্রিজড অথবা নরমাল। তাহলে যে পেশেন্টের এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রিক আলসার, তার ক্ষেত্রে গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশন হয় ডিক্রিজড অথবা নরমাল। যে পেশেন্টের ক্ষেত্রে এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড পেপটিক আলসার ডিজিজ এবং সাইট হলো ডিউডেনাম, তার ক্ষেত্রে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন অলওয়েজ ইনক্রিজ, সবসময় বেশি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি আমরা? আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। আমাদের দেশে একটা সমস্যা আছে। আমাদের দেশে কি সমস্যা? আমাদের দেশে সমস্যা হলো মাথা ব্যথা মানেই তার মাইগ্রেন, পেট ব্যথা মানেই তার গ্যাস্ট্রিক। মাথা ব্যথা মানেই মাইগ্রেন, পেট ব্যথা মানেই গ্যাস্ট্রিক। আমাদের এই সমস্যা থেকে আমাদের নিজেদের আগে, ডাক্তারদের আগে বের হয়ে আসা উচিত। পেট ব্যথা মানে হলো গ্যাস্ট্রিক। আরে গ্যাস্ট্রিক কি জিনিস? এত সহজ গ্যাস্ট্রিক বলে ফেলা। আমরা গ্যাস্ট্রিক বলতে আমরা মিন করি পিইউডি বলার আগে আমাদের জানা দরকার ডিসপেপসিয়া। আমরা ডিসপেপসিয়া সিমটম গুলোকেই গ্যাস্ট্রিক বলে ফেলি। হ্যাঁ, একটা পেশেন্টের যদি জিআরডি হয়, রিফ্লাক্স হয়, তাহলে তার ক্ষেত্রে পিপিআই দিতেই হবে, কিচ্ছু করার নেই। বাট শুধুমাত্র ডিসপেপসিয়া হলো, আপার যে ডিসকমফোর্ট হলো, আমরা পিপিআই দিয়ে দিলাম, এটা রেশনাল না। আমাদের এই পেপটিক আলসার ডিজিজ রিলেটেড কি কি ডিজিজ আছে? গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন রিলেটেড কি কি ডিজিজ আছে? তাহলে সিমটম যেটা, সেটাকে আমরা বলি ডিসপেপসিয়া। গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন রিলেটেড, সেই এসিএল যদি ইসোফেগাসে যায় তাহলে তার একটা ডিজিজকে আমরা বলি গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এবং এখানে রিফ্লাক্স ইসোফেজাইটিস থাকতে পারে। এই রিফ্লাক্স ইসোফেজাইটিস কি লোয়ার ইসোফেগাসে হয় নাকি আপার ইসোফেগাসে হয়? রিফ্লাক্স ইসোফেজাইটিস যেহেতু লোয়ার ইসোফেগাসে হয়, এই পেশেন্টও এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসতে পারে। ঠিক আছে, অ্যাসিডিটির জন্য আমরা যেটা বলি অ্যাসিডিটি, অথবা আমরা পেপটিক আলসার ডিজিজের মোস্ট কমন ভ্যারাইটি যেটা, সেটা হলো নন আলসার ডিসপেপসিয়া। আলসার এত সহজ না।
নন আলসার ডিসপেপসিয়া তার মানে হলো আপনার আপার যে সিমটম আছে, আপনার পেইন আছে, টিপিক্যাল পিইউডি সিমটম। আমরা একটা পেশেন্টের ক্ষেত্রে কি পেলাম? টিপিক্যাল পিইউডি সিমটম পেলাম। এই টিপিক্যাল পিইউডি সিমটম পাওয়ার সাথে সাথে আমরা তাকে এন্ডোস্কোপি করলাম। এন্ডোস্কোপি করে দেখলাম এন্ডোস্কোপি নরমাল। তাহলে এন্ডোস্কোপি যেহেতু নরমাল, এন্ডোস্কোপিতে কোনো আলসার না পেলে আপনি পেপটিক আলসার কি করে বলেন? পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার এটা একটা মিসনোমার। এটা একটা মিসনোমার কেন? অনেক পূর্বে ধারণা করা হতো স্টোমাকে যে পেপসিন আছে, এই পেপসিন হলো প্রোটিওলাইটিক, এই পেপসিন হলো ডাই, এই পেপসিন হলো জড়িত আলসারেশনের সাথে, স্টোমাকে হজম করে ফেলে হয়তোবা। পরবর্তীতে দেখা গেল যে না, পেপসিনটা জড়িত না, কিন্তু যখন আবিষ্কার করা হয়েছে, যখন তারা ধারণা করছে, তখন নাম দিয়ে দিয়েছে পেপটিক আলসার ডিজিজ। বাট বেসিক্যালি এটা পেপসিনের সাথে জড়িত না, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এবং এইচ প্যাইলোরি ইনফেকশনের সাথে জড়িত। টিপিক্যাল পেপটিক আলসার ডিজিজের সিমটম আছে, কিন্তু এন্ডোস্কোপি নরমাল। এই ধরনের ডায়াগনোসিসকে আমরা বলবো নন আলসার ডিসপেপসিয়া। দিস ইজ দ্য মোস্ট কমন ভ্যারাইটি। দিস ইজ দ্য মোস্ট কমন ভ্যারাইটি। মোস্ট কমন ভ্যারাইটি মানে হলো, আপনাকে যদি আমি বলি একটা পেশেন্টের এপিসোডিক সিমটম আছে, পেইন আছে, ফুডের সাথে রিলেশন আছে, তাহলে আপনি চিন্তা করতেছেন এটা পেপটিক আলসার ডিজিজ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই পেশেন্টকে আমরা এন্ডোস্কোপি করলে কি ফাইন্ডিং পাবো, এন্ডোস্কোপি করলে কি ফাইন্ডিং পাবো, আপনার অ্যান্সার হবে নরমাল, কোনো কিছুই পাবো না। কারণ পেপটিক আলসার ডিজিজের মধ্যে মোস্ট কমন ফর্ম হলো নন আলসার ডিসপেপসিয়া। গত ক্লাসে আমরা জিআরডি দেখছি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। যখন স্টোমাকের এইচসিএলটা ইসোফেগাসে আসে, তখন জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। যখন এইচসিএলটা রিফ্লাক্স হয়, তখন আমি এখানে ফিল করি বার্নিং সেন্সেশন। এখন এটা আসবে, বার্নিং সেন্সেশন হবে। সো জিআরডি ইজ ওয়ান কাইন্ড অফ সিমটম। হ্যাঁ, এটা একটা ডিজিজ, বাট ইনিশিয়াল ব্যাপারটা কি, প্রেজেন্টেশনটা কি, কাইন্ড অফ সিমটম। জিআরডির পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব? এন্ডোস্কোপি করব। এন্ডোস্কোপি করে আমরা কি দেখতে চাবো? তার মেটাপ্লাসিয়া হয়েছে কিনা। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য মোস্ট কমন এন্ডোস্কোপিক ফাইন্ডিং, মোস্ট কমনলি এন্ডোস্কোপিতে কি দেখা যাবে? মোস্ট কমনলি এন্ডোস্কোপিক ফাইন্ডিং হলো নরমাল, কিছুই দেখা যাবে না। মোস্ট কমনলি হলো সেটা নরমাল, কিছুই দেখা যাবে না। ঠিক আছে, আশা করি এই কথাগুলো আপনারা বুঝেন, এই কথাগুলো বুঝতে হবে। হ্যাঁ, কারণ একটা পেশেন্টের অ্যাসিড লাগছে, একটু জ্বলতেছে, আমার একটা হাতের কোনো একটা জায়গা যদি জ্বলে, আপনি বুঝবেন? আমার যদি ঠোঁট জ্বলে, আপনি এটা দেখলে বুঝবেন? বুঝা যাবে? মুখে যদি জ্বলে, এটা কি বুঝা যাবে যে না হ্যাঁ তোমার এখন জ্বলতেছে না? দেখে কি বুঝতে বুঝা যাবে? বুঝা যাবে না। সো বার্নিং সেন্সেশন, এটা ইট ইজ এ ম্যাটার অফ ফিলিং, এটা দেখলে বোঝা যাবে না কখনো। তবে এন্ডোস্কোপিতে কি কি দেখা যেতে পারে সেটা আমরা জানবো। এন্ডোস্কোপিতে ইসোফেজাইটিস পাওয়া যেতে পারে, এন্ডোস্কোপিতে মেটাপ্লাসিয়া পাওয়া যেতে পারে, এন্ডোস্কোপিতে স্ট্রিকচার পাওয়া যেতে পারে, এন্ডোস্কোপিতে দেখা যেতে পারে যে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করে ফেলছে। এটা ডিপেন্ড করে কোন অবস্থায় পেশেন্ট প্রেজেন্ট করতেছে। বাট হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফাইন্ডিং? সেটা হলো নরমাল। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এন্ডোস্কোপি নরমাল, তুমি কি স্টিল না ওটাকে জিআরডি বলবা? হ্যাঁ, নরমাল এন্ডোস্কোপি জিআরডি কে এক্সক্লুড করতে পারে না, কিন্তু এর পরেও আমরা জিআরডি ডায়াগনোসিস কনফার্ম করতে চাই। আমার ধারণা এই মহিলাটা সিমটম প্রডিউস করতেছে, উনি নিজে নিজে বাড়ায় বলতেছে আমরা ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে চাই। সে ডিএ গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ডায়াগনোসিসটাকে যদি আমরা কনফার্ম করতে চাই, তাহলে এটার গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি? তাহলে এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ম্যানোমেট্রি। নাদিয়া, এটা কি বললা তুমি ভাই? এটা কি মোটিলিটি ডিজঅর্ডার? এটা মোটিলিটি ডিজঅর্ডার না। তাহলে এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হলো 24 ইসোফেজিয়াল পিএইচ মনিটরিং, 24 আওয়ার ইসোফেজিয়াল পিএইচ মনিটরিং। ঠিক আছে, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো যে হ্যাঁ ইয়েস, আমরা 24 আওয়ার মনিটর করে দেখলাম যে হ্যাঁ তোমার ইসোফেগাসে পিএইচটা ফল করে, কয়েকবার ফল করে, আমরা এটা দেখলাম। ঠিক আছে, সো লেকচারের অবস্থাতে আমি একটা ব্রেক নিতে যাচ্ছি। ব্রেকের ডিউরেশন অনলি 5 মিনিট, 5 না 6 মিনিট। এখন 8টা 9 বাজে, সবাই 15তে চলে আসবে।